প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করব বা যে নিউজ আপনাদের সামনে প্রেজেন্ট করব, ইতিমধ্যেই আমি গতকাল একটা 13 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছি যে বিস্তারিত আসছে ফ্যাক্ট দেওড়া গ্রাম নিয়ে। সিরাজগঞ্জের তারাশে দেশিগ্রাম গুড় পিপল ইউনিয়ন দেওড়া গ্রামে ব্যক্তিগত শত্রুতার জেরে কবরের উপর নামাজ, নিজ দলিলকৃত জায়গা বেদখল চেষ্টা করছে মোহাম্মদ আবু তাহের ও দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। মূলত তাদের সাথে 2016 সালে একটি ব্যবসায়িক কাজে দ্বন্দ্ব লাগে এবং ডিসেম্বরের শেষের দিকে এই দ্বন্দ্বটাকে ইস্যু করে তাদের ব্যক্তি মালিকানা জায়গা দখল করে। এতে প্রথমে গ্রামের বাসিন্দারা তাহেরগঞ্জের কথা মেনে নিলেও পরবর্তীতে তারা বুঝতে পারে যে তারা ভুল পথে এগোচ্ছে। এরই মধ্যে একটি সময় কিছু মানুষ, বিশেষ করে কুরবান নামের একজন, তিনি যখন প্রথমে চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে যে জাহাঙ্গীর আমাদের ঈদগাহ মাঠটি দখল করার চেষ্টা করছে। পরবর্তীতে তিনি যখন বুঝতে পারে যে সেই জায়গাতে কবর আছে এবং জাহাঙ্গীরেরও 2% জায়গা তার মধ্যে আছে, তখন সে অভিযোগটি প্রত্যাহার করে। প্রথমেই শুনে নেই তার কথাটি, চলুন। কুরবান। আচ্ছা, আপনি ফুটবল চেয়ারম্যান বাইসা থাকাকালীন এই জাহাঙ্গীরের নামে একটা অভিযোগ করেন। বাদী হয়েছিলাম। এই বাদীটা কি জন্য? বাদী হয়েছিলাম যে এই মাঠে গোলমাল তো এই পক্ষে বাদী হয়েছিলাম। কার কথায় বাদী হয়েছিলেন? এটা মানে আমার তো গ্রামে মনে করেন আমার ভাই পর আমি গেলে তো আমার পুরো গরম ভাই, তুই বাদী হল কার বুঝে খারাপ মতো যায় তুই কিসে বুঝলা বাদী মনে করেন তারা পাশে বাদী হয়েছিলাম। তারপরে বাদী হওয়ার পরে কি? বাদী হলাম এরা হাতে ছিল না, এখন কেসের অবস্থা খালি থাকছে না, ইভেন করলো ওর কেসের তত্ত্বাবধান আমি নিয়ে নিয়ে। তো এখন আপনি কি বলতে চাচ্ছেন? ঈদগাহ মাঠটা আসলে আপনার হচ্ছে এটা কি জাহাঙ্গীরের জায়গা আছে? জায়গা আছে ওর মধ্যে আছে। তো এটা তখন কি আপনি জানছিলেন যখন বাদী হ্যাঁ, ওর সামান মাসের কালখানা মাপ দিছিল, মাপ দেওয়ার পরে? মাপ দেওয়ার জায়গা 2-3 হাত আসলে ওর মধ্যে 3 হাত আছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর গাড়ি তার মানে জাহাঙ্গীর যেটা বলতেছে, যে দাবি করতেছে সেটা সঠিক। ছোটে। হ্যাঁ, আর এই যে যারা এখন তাহেররা যে আর বিপক্ষে আছে, ওদের দাবি কি ঠিক? সেটি ঠিক নেই, সেটি আইন বুঝবি কথা বললেন না। আপনার মতে কি বুঝেন? আমার মতে তো ওয়ান সঠিক, অনসার যার জায়গা আছে ছেড়ে দেন না। এদিকে জাহাঙ্গীর তখন দিক বিদিক না পেয়ে এদিকে গ্রামের মানুষের ঈদের নামাজ নিয়েও রয়েছে প্রশ্ন, তাহলে তারা কোথায় নামাজ পড়বে? তখন জাহাঙ্গীর নিজ অর্থায়নে ঈদগাহ মাঠের জন্য 10% জায়গা কিনে ঠিক। আপনিও তো একটা মামলা করছেন, জি, এই মামলাটা কিসের জন্য করলেন? আমার মামলা করছি, আমি দফায় দফায় এদের সাথে আলাপ আলোচনা করছি যে দেখেন আমার বাড়ির সামনে জায়গা, এই জায়গাটুকু আমার জায়গাটুকু ছেড়ে দেন। ঈদগার যদি জায়গা না হয় আমি এককভাবে, যেহেতু আমার বাপ স্কুলে দান করছে, মসজিদে করছে, আমি ঈদগার জন্য 10% জায়গা অলরেডি 50-60 জনের মতামত নিয়ে, স্বাক্ষরিত মতামত নিয়ে আমি সেই জায়গা বায়না করছি এবং তাদের বলছি যে আপনারা ঈদগার নামে রেজিস্ট্রি করে নেন, নিয়ে ওখানে ঈদগাহ স্থানান্তর করে আমরা স্থায়ী আমাদের ভবিষ্যৎ প্রজন্মক একটা উপহার আমরা দিয়ে যাই, নিষ্কণ্টক জায়গা ঈদগাহ নামে রেজিস্ট্রি। এখানে যেহেতু হুজুররা বিভিন্ন সময় ফতুয়া দিচ্ছে যে জামিল মাদ্রাসার মুহতামিম ফতুয়া দিচ্ছে যে খাসের উপরে নামাজ হবে না, অপ্রকৃত জায়গা লাগবে বা কবর আছে সেখানে তো নামাজ পড়া হারাম, যার কারণে আমার বাপ স্কুলে দিছে, মসজিদে দিছে, প্লাস আমার তরফ থেকে আমি ঈদগাহ দান করে দেবো। এটা কোন জায়গায় দিয়েছেন? এটা আমরা বর্তমান যে মানে কোরবানি করি, গ্রামের আমাদের সমাজের লোকজন যেখানে কোরবানি দিই, জায়গাটা ভিটা পতিত আছে, সেই জায়গাওয়ালার সাথে সমন্বয় করে দাম দর মিটে নিয়ে আমি 50-60 জনের স্বাক্ষরিত মতামত নিয়ে আমি সেই জায়গাটা বায়না করি। কিন্তু এই চক্রটা পুরা ফেসটুকু বাজার সংলগ্ন আমার হয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এরা আমার প্রতি এই প্রতিহিংসা গ্রামের মধ্যে ছড়ায় দিচ্ছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মূলত কবরের উপর নামাজ হবে কিনা এই বিষয়ে
মতামত আমি এই ভিডিওতে না দিতে পারলেও কপিরাইটের কারণে কমেন্ট সেকশনে শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আপনার মামুনুল হক সহ আরও বেশ কিছু বক্তাদের মতামত কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবং কবরের উপরে নামাজ যে হবে না এটা স্পষ্টভাবে তারা বক্তব্য দিয়েছে এবং উভয়ের মতামত আপনারা শুনেই সিদ্ধান্ত নেবেন। কবর এখানে আছে কিনা চলুন জেনে নেই যারা কবর নিজ হাতে খনন করেছে। আরো লোকজন সাথে আসছিল, আমরা এই দুটো কবরই করছি না, গোরস্থান খুঁড়ি কবর আমি নিজেই করছি এইখানে, হ্যাঁ নিজে করছি, আরো কয়েকজন আছে কবর খুঁড়ছি আমরা নিজে, এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে তারা অস্বীকার করতেছে কি জন্য? অস্বীকার মারতে পারছে এই জন্য অস্বীকার করেছে। কবর আছে দুটো, আমরাই খুঁড়ছি। আর এই দ্বন্দ্ব নিরসনের জন্য দেশিগ্রাম গুরপিপল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এসে সরজমিনে জায়গাটি তদন্তের চেষ্টা করলে উভয় পক্ষের বাকবিতণ্ডের মধ্যে পড়ে যান তিনি। পরবর্তীতে তিনি একটি সিদ্ধান্ত নেয়, সার্ভেয়ার নিয়ে এসে আগামী রবিবারে এই জায়গাটি নতুন করে আবারও মাপঝোপ হবে। 2 ডিসেম্বর 2 ডিসেম্বর 13 হলো ঈদগাহ মাঠ। 13 না না 13 রাস্তা, 13 মধ্যে রাস্তা গেছে, ওই যে মসজিদে ঘর দুয়ার হয়ে গেছে, হাট খোলা মসজিদে যে আমি জমি দিছি মসজিদে দেখা যাচ্ছে আলাদা। আমরা কিছু ঘুম না তোমার কিছু বলে কিনা কি কইবা তুমি? ও তো কবি কাগজে রাস্তা 13টাই ঈদগাহ মাঠ। আমরি নাই গিয়া তোমার কি না পারে রাস্তা তো রাস্তায় আমরা একটা মামলা এগুলো কাগজ করে তারপর আমার আমরিও অবঙ্গ করে আলেছে। 14 যেটা 14 হলো যে পাশে 14 এর ভিতরে আছে 75 আমার হলো 75 14 এই ওয়ালের থেকে ওই ওয়ালের থেকে তুমি না জানো ওয়ালের থেকে নাকি ওই মসজিদে আমি জমি দিছি, তাহলে মসজিদের থেকে আস্তে কম লাগে। ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মোহাম্মদ কবির মুঠোফোনে জানান, আমি এই ঈদগাহ মাঠে বহুবার নামাজ পড়িয়েছি এবং বারবার আমি এটার ফতুয়া নিয়ে এনে দিয়েছি, কিন্তু তাতেও কোনো কুলকিনারা হয়নি। আমি ছোট মানুষ, এ বিষয়ে আমি সেরকম কিছু বলতে পারবো না, তবে সামনেবার ঈদে আমি নামাজ পড়াবো কিনা এটা নিয়েও আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এইখানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসার পরে যেভাবে মানুষ ঝিকে ধরেছে এবং একজনের বাবা বলছে যে এখানে কবর নেই, কিন্তু তার ছেলে বলছে তার বাবা নিজে সেইখানে কবর খুঁড়ে কবর দিয়েছে। এখনো বলছি, এখনো বলবো যে আমার বাপে নিজে হাতে কবর খুঁড়ছে এই জায়গায়, এই আম গাছে। ওটা মনে করেন আবু জহেলের মধ্যে গেছে ফেরাউন, হ্যাঁ আপন বাপ। আমার শরীরের যে ওয়াক্ত তারই ওয়াক্ত মনে করেন আমার শরীরে। আগে আমরা সবাই গ্রামের মানুষ মিলে জিলে নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে গ্রামে একটা কমিটি হইলো, এই কমিটি সবাই মিলে বললো যে এখানে যেহেতু কবর আছে আমরা মুফতির থেকে ফতুয়া নিয়ে আসি। তখন রানীরহাট মুফতি সাহেবের কাছে গেল, মুফতি সাহেব ফতুয়া দিল কবরস্থানে নামাজ হয় না, আবার খাসের জায়গা তো নামাজ হয় না। আবার হইলো কি করে কয় জিয়াউল হকের এখানে জায়গা আছে 2% মতো, সে জায়গা দলিল করে দেয় না, এখানেও নামাজ হয় না। তারপরে আমরা চলে গেলাম বগুড়া বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা তার নিচে এখন বড় মাদ্রাসা যাই। পরে আমরা গেলাম বগুড়া জামিল মাদ্রাসা, জামিল মাদ্রাসা থেকে হুজুরের তান ফতুয়া এলাম, হুজুর একই কথা বলছে যে কবরস্থানে সেজদা করা সাফ না যায় হারাম। তো পরে মোল্লা করলে আমরা হুজুরে করলাম তাহলে আমরা লিখিত ফতুয়া দেন। পরে হুজুর আমাকে লিখিত ফতুয়া দিছে এখানে নামাজ হবে না, খাসির উপর অফকিত জায়গা ছাড়া নামাজ হয় না কখনো।
তারপরে থেকে আমি এই ইয়াতে নামাজই পড়ি না, ঈদগাহ মাঠে নামাজ পড়ি না। আমি সরাসরি রানীরহাটে যাই, গ্রামের অনেক কয়জন রানীরহাটে যায় নামাজ পড়ে। আর 5-7 বছর ধরে আমি এখানে নামাজই আদায় করি না। তাই আমরা এই উদ্যোগ নিছি, এখানকার মাঠ সরাইয়া আমরা অন্য জায়গায় নিব। কিছু সংখ্যক লোক বাধা দিচ্ছে যে এই জায়গাতে নামাজ পড়ো, বাপ দাদা করছে, কবরস্থানের উপরে আমরা নামাজ পড়বো, কিন্তু এটা এখানে আমরা নামাজ পড়বো না। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, যতটুকু পেরেছি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করেছি। তারাশ অপরাধনামা সত্যর পক্ষে সব সময় আছে এবং থাকবে। আর কার পক্ষে আর কার বিপক্ষে গেল এইটা দেখার সময় তারাশ অপরাধনামার নেই, কারণ সত্য সে সর্বদা সব সময় সত্যই হয়ে থাকে। ধন্যবাদ। আগামী এপিসোডে আবার কোনো নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং চারপাশে নজর রাখবেন।